দর্শক, ফিরে এলাম পূর্বাঞ্চল ইডেন সংবাদ সংলাপে। আমরা বিরতির আগেই বলছিলাম যে আমরা কথা শুনবো জনাব শাহাদাত হোসেন সেলিমের। জনাব শাহাদাত হোসেন সেলিম। হ্যাঁ, ধন্যবাদ। এখানে দুটো বিষয়ে এখন আমাকে কথা বলতে হবে। একটি হলো যে দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা, এরপরে উপজেলা নির্বাচন। আসলে দেশের সার্বিক অবস্থা যেটা, ওনারা কিভাবে বলতে পারেন যে সূচকের উন্নতির কথা? আমি তো সূচকের সর্বক্ষেত্রে অবনতি ছাড়া উন্নতি দেখছি না। যেমন আমি আপনাকে বলি, আমি আপনার স্থির নিশ্চিত যে আমাদের যে রপ্তানি লক্ষ্যমাত্রা, এবছর রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে না, অর্জিত হবে না। এটা না, 28 বিলিয়ন আমাদের যে লক্ষ্যমাত্রা থেকে আমরা এখনো দূরে আছি। আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছি না। আর দ্বিতীয় কথা হলো যে আমরা জনশক্তি গত আপনার 5 বছরে প্রতিনিয়ত প্রতি বছর 10 থেকে 15% জনশক্তি রপ্তানি কমে যাচ্ছে। আমি আপনাকে বলি, টাকা বাড়ছে, সেখানে যারা আছে তারা জনাব অঞ্জন রায়, আপনি তো প্রায় আপনার ইয়েতে যান, আপনার যেসব দেশে বিশেষ মধ্যপ্রাচ্যের মধ্যে আপনি দেখুন, আপনার একজন মধ্যপ্রাচ্যে গিয়ে তারা কিভাবে কষ্ট করে, মানে নিজকে কি পরিমাণ কষ্ট করে তারা টাকা পাঠাচ্ছে, আপনি চিন্তা করতে পারবেন না। এখানে আমি জনশক্তি রপ্তানি নিয়ে আমি আপনার সাথে আমি চ্যালেঞ্জ করতে পারি যে কমপক্ষে 35, মানে গত 3 বছরে 35% জনশক্তি রপ্তানি কমেছে। আমি না 40 না 1 কোটি লোক গত 5 বছরে 40 লক্ষ লোক বিদেশে যায় নাই। গত আপনার 2006 সালে মানে গত 2006 সালে 8 লক্ষ লোক, তারপর 7 লক্ষ লোক, 6 লক্ষ লোক, এখন আপনার গত 2013 সালে 6 লক্ষেরও কম লোক বিদেশে গিয়েছেন। আপনার এই গত 7 বছরে কুয়েতে একজনও আমরা কুয়েতে রপ্তানি করতে পারি নাই। মালয়েশিয়াতে আমরা শুধু G2 এই নাটক করতে গিয়ে 15 লক্ষ শ্রমিকের বাজার হারাচ্ছি। পার্শ্ববর্তী ভারত এবং নেপাল আমাদের সেই বাজার দখল করে নিচ্ছে। আমি একদম তথ্যভিত্তিক কথা বলছি, যে এই মুহূর্তে মালয়েশিয়াতে যদি আপনার সরকার যদি সহায়তা করত, সরকার যদি নিজে এই যে মানে সেই তথাকথিত স্বল্প মূল্যে লোক প্রেরণের এই ক্রেডিটটা নিতে গিয়ে সমস্ত কিছুকে ল্যাজগোবরা না করতো, গত 2 বছরে 15 লক্ষ লোক যেত। আর এই যে মানে অর্থনৈতিক রিজার্ভ নিয়ে কথা বলছেন, এটা তো আমাদের যে ভাইয়েরা 1 কোটির উপরে ভাইয়েরা, তারা কষ্ট করে বিদেশ থেকে পাঠাচ্ছেন। কিন্তু এই যে না, আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ মানে জনশক্তি রপ্তানির সাথে সম্পর্কিত না, কিন্তু আমি পত্রপত্রিকার মধ্যে পড়ে দেখেছি, কুয়েতে একজনও যায়নি, মালয়েশিয়াতে গিয়ে দেখেছি সেখানে শ্রমিকের হাহাকার। বারবার বলছে যে শুধু যদি সরকার যদি জনশক্তি রপ্তানিতে যথাযথভাবে সহায়তা করত, 15 লক্ষ লোক আপনার যেত। ইতিমধ্যে আমরা দেখছি মানে নেপালের মধ্যে, আর মানে আপনি গেলে এখন নেপালের লোক খুঁজে পাবেন না। নেপাল কিন্তু মধ্যপ্রাচ্য দখল করে ফেলেছে, নেপাল কিন্তু মালয়েশিয়া দখল করে ফেলেছে। এই কথাগুলো কিন্তু আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে চাই। আর যে রিজার্ভের কথা বলছেন, গত কোরবানির ঈদে যেমন আপনারা বিজ্ঞাপন দিয়ে বলেছেন যে মোটা তাজা গরু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অর্থনীতির এই রিজার্ভ কিন্তু অর্থনীতির জন্য ক্ষতিকর। কারণ এই রিজার্ভ ফুলে ফেপে বাড়ার অর্থ হলো যে আপনার কোনো মেশিনারিজ, ক্যাপিটাল মিশনারিজ আমদানি হচ্ছে না, দেশে কোনো বিনিয়োগ হচ্ছে না, এটা একটা বিষয়। আর যে আপনাদের ধরেন পর্যটন শিল্পে আমাদের একটা প্রচন্ড রকমের ধস নামছে, একটা সম্ভাবনা শিল্প। যাই হোক, আমি এটা এইভাবে বলতে চাই যে এই জিনিসগুলোর দিকে আমাদের তাকানো দরকার, এবং তাকিয়ে আমরা এই দেশটা বড় হয়েছে এটা তো শেয়ার করছি না। আমরা রিজার্ভ একটা পজিটিভ কোন জায়গায় কি আপনি দেখছেন? একটি সরকার তো সবখানে ব্যর্থ হয় না কখনো। গত 5 বছরে পজিটিভ কোন জায়গায় কি আছে? আপনার পজিটিভ সরকার অত্যন্ত কুইক, মানে রেন্টাল নামে কিছু লোক কুইক ধনী হয়েছেন, কিছু আপনার লোক ব্যাংকের মালিক হয়েছেন, আপনার কিছু আপনার যে আমি একটা জিনিস আপনাকে বলি, আজকে আমি সবসময় বলি যে আপনার যেমন আপনার বুমেরাং একটা শব্দ, এটা উপজেলাতে বুমেরাংটা আমি ইউজ করবো একটু পরে। এর আগে দিয়ে আমি বলি, আমাদের আপনার আঞ্চলিক ভাষায় বলে যে এই গোর কাল্লায় যে করে তাল্লায়, এই গর্তটা মানে যে করে তার জন্যই। গতবার এই যে আপনার নির্বাচন কমিশন হলফনামা নিয়ে এই বর্তমান সরকারি দল খুব উল্লাসিত ছিল এবং তারা কিন্তু খুব আনন্দিত ছিল। আজকে যে এই হলফনামাটা যে বুমেরাং হয়ে যে রাজনীতিবিদদের চরিত্র হরণ করছে, আজকে উপলব্ধি কিন্তু করতে পারছেন। আজকে যখন সরকার ভ্যাট ইম্পোজ করলো, তখন কিন্তু বিরোধী দল কিন্তু এটা বিরোধিতা করেছে। যখন আপনার দ্রুত বিচার আইন প্রয়োগ করলো,
তখন বিরোধিতা করছে। আজকে কিন্তু সরকার আবার সে বিরোধী, অর্থাৎ আমাদের কিন্তু জাতীয় ঐক্য নাই। আর উপজেলা নির্বাচন যেটা বলছেন বুমেরাং শব্দটা এই জন্য বলছি, সরকার মনে করেছে আমরা তো সংসদ দখল করে ফেলেছি, আমরা তো নির্বাচন ছাড়াই, জনগণের কোন রকম অংশগ্রহণ ছাড়াই নির্বাচন করে ফেলেছি, তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে আমরা অন্তত উপজেলা পর্যায় থেকে আমরা বিরোধী দলকে উৎখাত করতে পারি কিনা। বিরোধী দল সেই ফাঁদে পা না দিয়ে আজকে নির্বাচনে অংশগ্রহণ করছে। আর নির্বাচনের ফলাফলটা আপনি দেখতে পাচ্ছেন, জনাব শান্ত সাহেব যেটা বলেছেন যে আপনার আমরা যদি জনমতের প্রতি শ্রদ্ধা থাকি, আমরা যদি গণতন্ত্রের প্রতি বিশ্বাস থাকি, আমরা যদি মনে করি যে ব্যক্তি তার ভোটটা প্রয়োগ করার অধিকার আছে, তাহলে আমরা তো এটা নিয়ে প্রশ্ন করতে পারি না। এটা একটা বুমেরাং। আর এই যে এই নির্বাচন, উপজেলা নির্বাচন যদি সামান্যতম, আমি মাঝে মাঝে চিন্তা করি এই যে কৃতদাস নির্বাচন কমিশনার, তাদের কি কোনো আত্মীয় স্বজন, তাদের কি কোনো শুভাকাঙ্ক্ষী নাই? তারা কি তাদেরকে মানে বলে না যে মোগল সাম্রাজ্যের যে খোঁজা কৃতদাস হিসেবে তারা যে জনগণের সামনে অবহিত হয়েছে, তাদের কি মনে ইচ্ছা জাগে না যে একটু সাহসিকতার পরিচয় দিই, একটু মেরুদণ্ড সোজা করি? উপজেলা নির্বাচনের নামে যাই হচ্ছে, আমি বলি কয়েকদিন আগে না পরামর্শ, একজন আজিজ সারা জীবনে একজন আজিজ থাকবেন, আবার একজন সেশন সারা জীবনে একজন সেশন থাকবেন। এই সুযোগটা কিন্তু সবার সামনে আসে না। এই সুযোগটাই নির্বাচন কমিশনের সামনে এসেছিল। আমি আপনাকে একটা কথা বলি, আমার পাশে চাটখিল উপজেলা নির্বাচন হয়েছে, সমস্ত ভোট ডাকাতি করে নিয়ে গেছে। পাশে ফরিদগঞ্জ নির্বাচন হয়েছে, 107 কোনো কেন্দ্রে 107% ভোট পড়েছে। এই হলো আমাদের গণতন্ত্র নমুনা, এই হলো আমাদের ভোটের নমুনা। আরেকটা জিনিস শেষ করতে না, উপজেলা নিয়ে আমি এখানে শেষ করিনি। উপজেলা যে ব্যাপারটা, উপজেলা নির্বাচন তড়িঘড়িটা না করে, উপজেলা নির্বাচনটা কিন্তু একটা অকার্যকর উপজেলা নির্বাচন। উপজেলা চেয়ারম্যানের আসনে বসে একটা গাড়ি ব্যবহার করা ছাড়া তার কিন্তু আর কোনো প্রশাসনিক ক্ষমতা নাই। আমি আসবো আপনার কাছে। ডক্টর আশিক, আমার মনে অর্থনীতি নিয়ে অনেকগুলো বিষয় এসেছে, যে ক্ষেত্রে আপনি তরুণ অর্থনীতিবিদ হিসাবে আমাদেরকে নিশ্চয়ই ব্যাখ্যা দেবেন। আমি একটু বড় লেন্সের কথাটা বলি। এই দেশের জন্ম হয়েছিল এটি সোশ্যালিস্ট স্টেট হবে সেই আদর্শিক অবস্থান থেকে, এবং পৃথিবীতে এখন 3 ধরনের স্টেট আছে। একটি হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট, যেটা জার্মানি ব্রিটেনে দেখা যায়। একটি হচ্ছে নিউ লিবারাল স্টেট, যেটা হচ্ছে আমেরিকা এবং আমরা, এরকম একটি মার্কেটের রোল যেখানে বেশি। আর একটা হচ্ছে কমিউনিস্ট স্টেট, যেটা হচ্ছে কিউবা এবং চায়না। আমরা সোশ্যালিস্ট স্টেটে জন্ম হওয়ার পরেও প্র্যাগম্যাটিক কারণে এবং কিছু সোশ্যালিস্ট স্টেটের কিছু ব্যর্থতার কারণে আমরা একটি জাম্প দিয়েছি নিউ লিবারাল স্টেটে। আমি মনে করি বড় লেন্সে দেখতে গেলে এটি একটি ব্যর্থতা। কারণ আমাদেরকে যেদিকে আমাদের হাঁটা উচিত ছিল সেটা হচ্ছে একটি সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট, যেখানে ইকুয়ালিটি অফ অপরচুনিটি আছে, সবার সমান সুযোগ আছে নিজের ভাগ্য করার। কিন্তু সেই বড় ফ্রেমওয়ার্কটাকে নিয়ে আমরা আলোচনা করছি না। আমরা আলোচনা করছি ইন্ডিকেটরস নিয়ে, উনি আলোচনা করছেন ইন্ডিকেটরস নিয়ে যেখানে তার দলীয় অবস্থান শক্তিশালী হন, আর পুলক সাহেব অবস্থান করছেন কিছু সাফল্যর কথা বলে যেখানে সরকার সুন্দর। অবশ্যই আমি বারবার বলি, আত্মতৃপ্তিরও জায়গা নেই এবং সম্পূর্ণ হতাশারও জায়গা নেই। এই দেশ অবশ্যই অনেক দূর আগিয়েছে, এবং আজকে 1000 জিডিপি পার ক্যাপিটা, রেমিটেন্স $20 বিলিয়ন এবং 5 to 6% ইকোনমিক গ্রোথ, অবশ্যই এটা একটি অ্যাচিভমেন্ট ফর দি এন্টায়ার কান্ট্রি অ্যান্ড ইটস পিপল। এটা নিয়ে যদি বিতর্ক করা হয় তাহলে আমার মনে হয় কালোকে সাদা বলা হচ্ছে, আবার সাদাকে কালো বলা হচ্ছে। কিন্তু আত্মতৃপ্তি যখন আমি দেখি আমার হতাশা লাগে। উনি বললেন কোন সূচকটায় আমাদের ব্যর্থতা। এই দেশে এখনো 51% চিলড্রেন ম্যালনিউট্রিশনে ভুগছে। এই দেশে এখনো 36% চিলড্রেন আন্ডারওয়েট। আমি বিনয়ের সাথে বলতে চাই, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, যদি আমরা রাজনীতি করি মানুষের জন্য, তাহলে হতাশাটা থাকা তাও সহনীয়। হতাশা থাকতেই পারে অনেক জনগোষ্ঠীর মধ্যে, কিন্তু রাষ্ট্র যারা পরিচালনা করছে তারা যেন কখনো আত্মতৃপ্তির মধ্যে না হাঁটে। কারণ আমাদের অনেক বিষয় আমাদের দ্বিমত আছে, কিন্তু এই জীবন একবার, এবং আমরা মানুষের জন্য করার সুযোগও পাই হয়তো একবার। এই উপজেলা নির্বাচন নিয়ে কথা হচ্ছিল, উপজেলা নির্বাচন প্রথমবার হয়েছে আমার আব্বা যখন এলজিআরডি মিনিস্টার মরহুম নাজির রহমান সাহেব, এবং সেই সিস্টেমটা যখন বাতিল হলো 92 সালে আমার আব্বা, আমরা তখন ভারতে পলাতক অবস্থায় ছিলাম, আমার আব্বার মনে আমি দুঃখ দেখেছিলাম যে তাদের হাতে গড়া একটা সিস্টেমকে নষ্ট করা হচ্ছে। আমরা যেটা চাই অর্থনীতিবিদ হিসেবে, আমি একজন গবেষক হিসেবে, যে ভালো কাজের ধারাবাহিকতা থাকুক, আর খারাপ কাজ যেন সবাই ঐক্যবদ্ধভাবে বর্জন করি। এখন ভালো কাজের ধারাবাহিকতা কি? এরশাদ সাহেব উপজেলা সিস্টেম করেছেন, সেটা বন্ধ হয়ে গেল 92-তে। আওয়ামী লীগ এবার এসে শুরু করলো এবং এটার একটা ধারাবাহিকতা আছে। আমরা চাই
বিএনপি যখন যদি কখনো ক্ষমতায় আসে, এটাকে শুধু ধারাবাহিকতা রাখবে না নির্বাচনের মাধ্যমে, এটাকে আসলে শক্তিশালী করবে। আপনি কমিউনিটি ক্লিনিকের আর একটি এক্সাম্পল দেখেন, 10,000 কমিউনিটি ক্লিনিক করা হয়েছিল 96 থেকে 2001-এর মধ্যে, সেটা 4 দলীয় ঐক্যজোট 2001 থেকে 2006-এর মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। আমার এই দুইটা এক্সাম্পল, কারণ এই দুইটা এক্সাম্পলের মতো পলিসি রিভার্সাল আর দেখা যায়নি, যেখানে একটি ভালো সিস্টেমকে বন্ধ করা হয়েছে কারণ আমার এমন একজন দ্বারা ভালো সিস্টেমটা এসেছে যাকে আমি পছন্দ করি না। সত্যিকার অর্থে যদি আপনি অর্থনৈতিকভাবে দাঁড়াতে চান, একটু অবজেক্টিভ অ্যাসেসমেন্ট দেন। সেক্ষেত্রে একটি প্রশ্ন ছিল, আমি নিজে অর্থনীতি বুঝি না, আগেই বলছি যে অর্থনীতি যে আমাদের যে রেমিটেন্স যেটি বাড়ছে, সেটিকে আমাদের জন্য আপনি কতখানি ঝুঁকিপূর্ণ মনে করছেন অর্থনীতিবিদ হিসেবে? আমি শুধু রেমিটেন্সটা না, আমি বলি যে ডাইভার্সিফিকেশনের অভাব। আমি যে ডাটাতে আসছি যে রেমিটেন্স দিয়ে 10 বিলিয়ন, 20 বিলিয়ন, 18 বিলিয়ন ডলার, 18 বিলিয়ন, 19 বিলিয়ন, এইবার 19 বিলিয়ন ডলার আসছে, গার্মেন্টস থেকে আসছে, রিজার্ভ এখন অনেক হাই, রাইট? এটা কোনো খারাপ কিছু না, আমাদের 6 মাসের এক্সপোর্ট আমরা করতে পারবো। বাট কোয়েশ্চেনটা হচ্ছে ডাইভার্সিফিকেশন নাই কিন্তু ইকোনমিতে। এখনো 77% এক্সপোর্ট গোজ টু ইউএস এন্ড ইউরোপ। আপনার আরএমজি সেক্টরটার উপরে আপনি কতটুকু নির্ভরশীল, সেই দিকে আমি মনে করি সরকারের একটি ইতিবাচক ভূমিকা রয়েছে সফটওয়্যারের উপরে, যে তারা একটি সেক্টরকে এখন $1 বিলিয়ন নিয়ে যায়। এই জায়গায় কিন্তু এখন তো গার্মেন্টস ট্রেডিং আছে 23 বিলিয়ন, 23 তো বিলিয়ন। এখানে কিন্তু তার সাথে আর প্রতিযোগিতায় কোনো অর্থনৈতিক কোনো পারবে জায়গা না, নাই। এবং এটা ফলে সম্ভব না। এখন আমরা আইসিটিটাকে যদি আমরা আরেকটু বিলিয়ন টায়ার ডলারে তৈরি নিয়ে করা যেতে হয়। চাই, কিন্তু আমার যে জায়গাটা হচ্ছে বাংলাদেশে, যেখানে 4 কোটি মানুষ এখনো দারিদ্র সীমার নিচে, আরো কম্প্রিহেন্সিভ একটি অ্যাপ্রোচ দরকার। আমি ডক্টর আইসিটির সেনের যে পক্ষে, বক্তব্য রয়েছে। এক্স্যাক্টলি, যে আমি আইসিটির পক্ষে, আমার কথাটাকে আইসিটির বিপক্ষে নিয়েন না, আইসিটির পক্ষে, কিন্তু এখনো হেলথ কেয়ারে আমাদের এক্সপেন্ডিচার ইজ লেস দেন 1% অফ জিডিপি। এখনো এডুকেশনে আমাদের এক্সপেন্ডিচার ইজ লেস দেন 2.5% আমরা অফ ভারতের একটু উদাহরণ টানতে পারি, যে যেমন সিলিকন ভ্যালি রয়েছে, কিন্তু আবার বিহারের মানুষ তো এখনো মানে এক্স্যাক্টলি কত হাজার কৃষক আত্মহত্যা আমরা করছে সেটি যেন- দেখার, কিন্তু কোনোটির জন্য বন্ধ রাখার জায়গা আমরা নেই। প্রতিবেশী দেশটির চেয়ে ভালো আছে। আছি, অনেক ভালো ভালো আছি। আছি আমরা। কিন্তু আমরা আবার শ্রীলঙ্কার থেকে পিছিয়ে আছি। আমি ওই জায়গায় আসছি, আজকে 20% মানুষ যারা টপ ইনকাম কোয়ার্টাইলে, তার, এটা আমি আওয়ামী লীগের দোষ বলছি না বা বিএনপির দোষ বলছি না, এইটা আমি বলছি যে নিউ লিবারাল সমাজ ব্যবস্থার দিকে আপনি হেঁটেছেন। সোশ্যালিস্ট স্টেট থেকে সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটে না গিয়ে আপনি সঙ্গে সঙ্গে নিউ লিবারাল অর্থনীতিতে চলে গিয়েছেন। এটা নিউ লিবারাল দর্শনের ব্যর্থতা, এবং এই নিউ লিবারাল দর্শনটাকে আপনি উইদাউট কোয়েশ্চেন অ্যাডপ্ট করে নিয়েছেন। এই নিউ লিবারাল দর্শনটার জন্য আজকে কি হয়েছে? আজকে 20% মানুষ 50% ওয়েলথ এই দেশের সম্পদের মালিক। এটা আমার ডেটা না, এটা ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা, যে 50% অফ জিডিপি ইজ প্রডিউসড বাই 20%, অথচ ইনকাম ট্যাক্স দিচ্ছে মাত্র 2% লোক। তাহলে বাকি 18% কোথায়? এইটা, দিস ইজ দ্য ফান্ডামেন্টাল। ধন্যবাদ জনাব জুনায়েদ আহমেদ পলক, মাননীয় প্রতিমন্ত্রী। ডক্টর আশিকুর রহমান যেটা বলেছেন, আমি তার সাথে সম্পূর্ণ একমত, যে এই 20 ভাগ জনগোষ্ঠীর কাছে 80 ভাগ সম্পদ আমরা রাখতে চাই না। আমরা এই 20 ভাগ জনগোষ্ঠীর কাছে 50 ভাগ জিডিপি রাখতে চাই না। রাখতে না চাইলে আমাদের কি করতে হবে? সরকার এখানেই পলিসি অ্যাডাপ্ট করতে হবে। আমাদের সরকার কি করেছে? গত 5 বছরে আমরা যে সম্পদের বৈষম্য, সেটাকে দূর করার জন্য আমরা প্রথম প্রচেষ্টা কি চালিয়েছি? যে 4 কোটি মানুষের কথা বললেন ডক্টর আশিকুর রহমান, আমরা সেই 4 কোটি জনগোষ্ঠীকেই আমরা কিন্তু আমাদের লক্ষ্য স্থির করেছি যে তাদেরকে আমরা দারিদ্র্য সীমার উপরে উঠিয়ে আনবো। তার জন্য আমরা কি করেছি? বিগত 5 বছরে আমরা 41% দারিদ্র্যের যে হার ছিল সেটা কমিয়ে আমরা 26% এনেছি। এমনি এমনি আসেনি, কারণটা হচ্ছে 11,000 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিনিয়োগ করেছেন। এটাকে আমি বিনিয়োগ বলবো, কারণ এই বিনিয়োগটার, এটার আবার কিন্তু একটা রিটার্ন আছে। কারণ যখন এই দারিদ্র তার নিচে যে জনগোষ্ঠীটা আছে তাদেরকে যখন আপনি দারিদ্র্য সীমার উপরে উঠে আনবেন, তখন তারা শিক্ষা নেবে, তখন তারা স্বাস্থ্য সেবা নেবে, তখন তারা আরো জীবনের অন্যান্য স্বাদগুলো নিতে চাইবে। ফলে আপনার অর্থনৈতিক তখন কিন্তু সচল হবে। ফলে আজকে লক্ষ্য করে দেখেন, গ্রামীণ অর্থনীতির যে গতির সঞ্চার হয়েছে সেটি সরকারের কিন্তু বিভিন্ন পলিসি নেওয়ার ফলে হয়েছে। আপনি একটি বাড়ি একটি খামার, আপনি 40 দিনের কর্মসূচি, যেই উত্তরবঙ্গে একসময়ে মরা কার্তিক, মঙ্গা হতো, কার্তিক সময় কোনো কাজ থাকতো না, তখন কাজের অভাবে মানুষ না খেয়ে মরে যেত, এক বেলা
একটু আহার করতে পারতো না। সেখানে সরকার কি করেছে, সেখানে কয়েক হাজার কোটি টাকা দিয়েছে। ওই সময় যখন কাজ থাকে না তখন মাটির রাস্তা তৈরি করার জন্য সেই এমপ্লয়মেন্টের ব্যবস্থা করেছে। তখন ওই এলাকার, আমাদের উত্তরবঙ্গের মঙ্গা পীড়িত এলাকার দরিদ্র জনগোষ্ঠী, তারা পুরুষ নারী সবাই মিলে কোদাল কাঁধে নিয়ে মাটি কেড়েছে, রাস্তা বানিয়েছে। একদিকে ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়েছে, আর একদিকে তারা টাকা পেয়েছে, খাদ্য পেয়েছে। এই সকল ছোট ছোট অনেক পলিসি যেগুলো চোখে দেখা যায় না, সেগুলো ফলে কিন্তু আজকে উত্তরবঙ্গ মঙ্গা মুক্ত হয়েছে। আপনি লক্ষ্য করে দেখেন, যেখানে আপনার আজকে বললেন যে কুইক রেন্টালের বিরুদ্ধে কথা বললেন, আমি তো বলবো যে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল বলেই আজকে আমরা খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়েছি। যেই এলাকায় সেচের বিদ্যুতের জন্য আন্দোলন করতে গিয়ে কানসাটে 18 জন কৃষক মারা গেল, সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই কানসাটের মাটিতে আবার বিদ্যুতের পাওয়ার প্ল্যান্ট করে আসলেন। সেই পাওয়ার প্ল্যান্টটাকে আবার হরতালের নামে জামাত শিবির পুড়িয়ে 17 কোটি টাকা ছাই করে দিল। তো এটা রাজনীতিটা হচ্ছে একটা গঠনমূলক আর একটা ধ্বংসাত্মক। যেটা বললেন, হ্যাঁ পরিবর্তন আমরা চাই, আমরা মন্দের পরিবর্তন চাই, ভালোর দিকে যেতে চাই। আর যে ভালো দৃষ্টান্তগুলো যেই স্থাপন করুক, সে হোক সে আমার অপছন্দের মানুষ, অপছন্দের দল, অপছন্দের সরকার, কিন্তু সেই ভালোটাকে তো আমাদের ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই পরিবর্তন আমরা চাই না। আমরা এখানে তো দুইটা বিষয় আসলো, কমিউনিটি ক্লিনিকের কথা বলেছেন, আর ওইদিকে আমরা বললাম উপজেলা পরিষদটা বাতিল করে দেওয়া। আপনি সাবমেরিন কেবলের কথা বলুন, আজকে যে আইসিটি নিয়ে কথা হচ্ছে, আমাদের তো 92 সালে বিনামূল্যে সাবমেরিন কেবল আমাদেরকে দিতে চেয়েছিল, আমরা নেইনি। সেই সময়ে আমাদের এই সাবমেরিন কেবলটাকে আমরা সাবমেরিন যুদ্ধ জাহাজ হয়তো তৎকালীন প্রধানমন্ত্রী ভেবেছিলেন, নিরাপত্তার ভয়ে উনি নেননি। তো আজকে আমরা 2016 সালে কি করছি, দ্বিতীয় সাবমেরিন কেবলে সংযুক্ত হচ্ছি। আমরা যতগুলি উদাহরণ আমি দেখাচ্ছি, এটা কিন্তু কোনো রাজনৈতিক বিতর্ক না, আমি উন্নয়ন বিতর্কে আসছি। আপনি আমাকে বলেন যে 2016 সালে যে দ্বিতীয় সাবমেরিন কেবলে আমরা সংযুক্ত হচ্ছি, এটা আমরা কিন্তু যে সুযোগগুলো আমরা তৈরি করে দিচ্ছি, সেই সুযোগগুলো আমরা 10 বছর 20 বছর আগে পেতে পারতাম, যদি 92 সালে ভুল সিদ্ধান্তের ফলে, একটা সরকার প্রধানের একটা সিদ্ধান্ত ভুলের ফলে কোটি কোটি মানুষের কিন্তু দুর্ভোগের কারণ হতে পারে। এটি কিন্তু এর 3-4টা উদাহরণ আমরা এই টেবিলেই দিলাম, যেটা উত্তর আমি নিশ্চয়ই আশা করব যে হয়তো যথাযথ উত্তর সেলিম ভাই দিতে পারবেন নির্দিষ্টভাবে এই কয়েকটা প্রশ্নের। আরেকটি বিষয় আমি বলবো যে এই যে দারিদ্র্যের বৈষম্য দূর করার জন্য প্রযুক্তির বৈষম্যটাকে দূর করতে হবে। আমরা যেটা করছি সেটা হচ্ছে কি, আমি কিন্তু গ্রামীণ অর্থনীতির গতি সঞ্চয়ের কথা বলেছি, মালয়েশিয়াতে জনশক্তি রপ্তানির কথা বললেন, 5 লক্ষ জনশক্তি রপ্তানি শুধু মালয়েশিয়া না, হংকং সহ বিভিন্ন দেশে, বৈরুত, ওই যে আপনার লেবানন অনেক জায়গায় কিন্তু নতুন নতুন ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে, বাহরাইন, বিভিন্ন জায়গায় রেমিটেন্স বেড়েছে। তার প্রমাণিত হচ্ছে এইটা যে আমাদের যে হ্যাঁ এর বিভিন্ন দেশে রয়েছে। তো ফলে আমাদের 1 কোটি জনগোষ্ঠী এখন দেশের বাইরে, এবং আমরা গত 5 বছরে যে পরিমাণ জনশক্তি রপ্তানি করেছি, এইটা রেকর্ড। এবং আমি শেষ কথা বলতে চাই যেটা, সেটা হচ্ছে এই প্রযুক্তির বৈষম্য দূর করার জন্য আমরা আমাদের দেশের এই যে ফ্রিল্যান্সার যারা আছে, যারা 2 লক্ষ, তাদেরকে আমরা তৈরি করছি, এবং আমাদের মোট জিডিপিতে 1% আইসিটি থেকে কন্ট্রিবিউট করবো যেন আমরা সেই পরিকল্পনা গ্রহণ করেছি। আজকে এ ধরনের কোন সমন্বিত পরিকল্পনা অতীতে আমরা তো বিএনপি সরকার বা বিএনপি জোট, জামাত জোট সরকারের কাছ থেকে দেখিনি। ফলে কিন্তু আমাদের অর্থনীতির যে চূড়ান্ত যে লক্ষ্যে আমরা পৌঁছতে চাই, হ্যাঁ আমি বলতে চাই যে লক্ষ্য মাত্র কখনোই পূরণ হয় না, এবং কোন সরকার বা কোন দেশের সরকারই কিন্তু আত্মতৃপ্তি পাওয়া সম্ভব না, কারণ জনগণের প্রত্যাশা এবং প্রাপ্তির সাথে মিল থাকবে না বলেই তো গতি থাকবে, এবং আমাদের আকাঙ্ক্ষাটা থাকবে। এবং আমরা সেটা বলতে চাই যে সেই আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যমাত্রা পূরণের জন্য আমাদের তরফ থেকে যে কার্যক্রমগুলো গ্রহণ করা হয়েছে সেটি যুক্তিযুক্ত এবং দেশের মানুষের প্রয়োজনে করা হচ্ছে। আমরা আশা করব যে সেইখানে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সেটি আপনারা দিবেন, কিন্তু ভালোকে ভালো বলবেন, ভালো কাজের প্রশংসা করেন, আর ভবিষ্যতে ভালো কাজ করার চেষ্টা করেন। ধন্যবাদ সেলিম। একদম শেষের দিকে 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে তো এত কথা বলতে পারবো না, অনেকগুলো প্রশ্ন তো এখানে এসে গিয়েছে। যেমন জনাব আশিকুর রহমান শান্ত সাহেব যেটা বলেছেন যে রাষ্ট্রের আপনার অর্থনৈতিক মূলধারা অথবা রাষ্ট্রের পলিসি কি হবে, আমি যেটা মনে করি যে স্বাধীনতার পর চূড়ান্তভাবে ভুল করা হয়েছে অর্থনীতিকে জাতীয়করণ করার পরে সমস্ত অর্থনীতি ধ্বংস হয়ে গেছে পরবর্তীকালে বিএনপি সরকারই আপনার মুক্তবাজার অর্থনীতি,
প্রতিষ্ঠা করেছে, আওয়ামী লীগও মুক্তবাজার অর্থনীতি দিয়ে এসেছে। এখানে আমরা মানে সমাজতান্ত্রিক অর্থনীতিতে ফিরে যাওয়ার কোনো উপায় আমাদের নেই, এবং রাষ্ট্রীয় কাঠামোতে ব্যবসা বাণিজ্য করে মানে রাষ্ট্রীয় অর্থনৈতিক রাষ্ট্র মানে 71 কি বলেছিল না, আমি 71 কিছুই বলে না। 71 বলেছে আমরা শোষণ এবং বঞ্চনার বিরুদ্ধে আমরা যুদ্ধ করে আমরা নিজের পায়ে দাঁড়াতে গেছি। মুক্তবাজার নিয়ে লড়াই করব না, শোষণ এবং মুক্তবাজার নিয়েই তো আমি অঞ্জনরা একটু অল্প সময়ের মধ্যে তো এত ব্যাখ্যা দিতে পারবো না। 72 সালে সমস্ত জাতীয়করণ করে দেশের অর্থনীতি যে রক্তকরণ শুরু হয়েছে, সরকারি প্রতিষ্ঠান আমরা এখন এখান থেকে বের হতে পারিনি। আমরা যদি একটি কার্যকর, যদি আমরা একটা সোশ্যাল ওয়েলফেয়ার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমরা রাষ্ট্রীয় যে অর্থনৈতিক এখন যে গতিধারার মধ্যে আছে, বেসরকারি প্রতিষ্ঠানকেই আমরা অগ্রগণ্য করতে হবে এবং বেসরকারি প্রতিষ্ঠানকেই ব্যবসা করতে দিতে হবে। রিজার্ভ বাড়ার ব্যাপারে যেটা বলছেন, সেটা কিন্তু জনশক্তি রপ্তানি বৃদ্ধির কারণে হয়নি। আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি জনশক্তি রপ্তানি কমেছে, কিন্তু আমাদের যে আজকে জনশক্তি রপ্তানি কমেছে, কিন্তু যে জনশক্তি আজকে থেকে 10 বছর আগে বিদেশে গিয়ে শুধু নিজের পরিশ্রম দিয়ে অর্থ উপার্জন করত, তিনি তার মেধা এবং যোগ্যতা সেখানে একজন ব্যবসায়ী হিসাবে আরো অধিকতর উন্নতি করে আরো অধিকতর অর্থ প্রেরণ করছে। মানে আপনি এতগুলো বিষয় তো আসলে অল্পের মধ্যে শেষ করতে পারবেন না। ঠিক আছে, আপনি এখন পলক ভাই যে কথাগুলো বলেছেন এবং আপনার শান্ত ভাই যে কথাগুলো বলেছেন, যে আপনার দেশের সার্বিক রাজনীতিকে আপনার নিয়ে আমরা কেউ চিন্তা করছি না, গতানুগতিকতার বাইরে আমরা যাচ্ছি না, সেখান থেকে গতানুগতিকতার বাইরে যাওয়ার কোনো আলোচনাই তো আমরা শুরু করতে পারি নাই। আমরা মানে সার্বিকভাবে রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের কোন চিন্তা ভাবনার মধ্যে কি আমরা আছি? আমরা কোন চিন্তা, যেটা বলেছেন যে অর্থনীতিতে মঙ্গার কথা বলেছেন, যা দরিদ্র সীমা, আমি তো আপনার সাথে দ্বিমত পোষণ করছি না, কিন্তু সেটা মাত্র শুধু সরকারি কারণের জন্য না। আপনার যে বাংলাদেশে যে 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক চাকরি করে, তার মধ্যে মানে 25 লক্ষই উত্তরবঙ্গের, তারা সেখান থেকে আয় করছে বলে কিন্তু আজকে আমরা যদি প্যানেল এক থেকে আরেকদিন আমরা খুব দ্রুত বসবো। ডক্টর আশিকুর রহমান 1 মিনিট। আমি 1 মিনিটে যেহেতু আমি একটা কথা বলি, the first step to solving any problem is to recognize there is a problem. But if we shower in unconstructive criticism or praise, we'll never do an objective assessment. অর্থাৎ আমার সমস্যাগুলিকে বুঝতে হবে, আত্মতৃপ্তি আর হতাশার জায়গা নেই। আমি সবসময় মনে করি যদি অর্থনৈতিকভাবে আমাদের আগাতে হয়, তাহলে সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটের কোনো বিকল্প নেই এই বাংলাদেশে। ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী, আমি বলবো সেটা হচ্ছে যে আমরা অতীতে যে আমাদের যেগুলো দৃষ্টান্তগুলি রয়েছিল, খারাপ দৃষ্টান্ত, সেগুলো থেকে আমরা কাটিয়ে উঠতে পেরেছি প্রযুক্তির ব্যবহারের ফলে। আমরা প্রযুক্তির ব্যবহারটা সর্বত্র করতে পারলে আমরা দুর্নীতি থেকে মুক্ত হতে পারবো এবং আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আমরা সেবাটা পৌঁছে দিতে পারবো সহজে। এবং সে কারণেই আমরা আমাদের প্রযুক্তি নির্ভরতা এবং প্রযুক্তির ব্যবহারটাকে বৃদ্ধি করতে চাচ্ছি এবং সেই লক্ষ্যকে সামনে নিয়ে ভিশন 2021 মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন এবং সেই ভিশন 2021 পূরণের জন্য এদেশে তরুণ প্রজন্ম এগিয়ে যাবে, তরুণেরাই গড়বে নতুন দেশ, ডিজিটাল হবে বাংলাদেশ, সেটাই আমাদের প্রত্যাশা। আমি 30 সেকেন্ডে যেটা বলছি, আপনার তরুণ প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলকের প্রতি আমার যে মানে আশা এবং আকাঙ্ক্ষা থাকবে, সেটা হলো যে তিনি যেটা বলেছেন যে আইসিটি সেক্টরকে নিয়ে তিনি চিন্তা করবেন এবং আইসিটি সেক্টর সেক্টরের মাধ্যমে এই যে ভারত যেই মানে অর্থটা আয় করছেন, বৈদেশিক মুদ্রা আয় করছেন, আপনি যদি একটু সঠিকভাবে চেষ্টা করেন, আমার মনে হয় আমরা সেই বাজারে কিছুটা আপনারা আমাদের ভাগ বসাতে পারবো। ধন্যবাদ জনাব মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি, ধন্যবাদ ডক্টর আশিকুর রহমান, ধন্যবাদ জনাব শাহাদাত হোসেন সেলিম। দর্শক, আজকের আলোচনা এই পর্যন্ত। আমরা অনেকগুলো বিষয়ে কথা হচ্ছিল। আমাদের উপস্থাপকের চেয়ারের বিপদ হচ্ছে আমরা নিরপেক্ষ থাকি, অনেক সময় চেষ্টা করি, অনেক সময় পারি না। তবে জনাব সেলিম যে জায়গাটিতে বলছিলেন, নিশ্চয়ই তার সাথে আমার একটি ভিন্ন মতের জায়গা রয়েছে, আমি বলছি সেটি। এবং সেলিম এরপরে যেদিন আপনি শোতে আসবেন নিশ্চয়ই সেটি দিয়ে শুরু করতে পারেন। 72 সালে আমরা ভুল করতে পারি, সেটি যেমন ঠিক, কিন্তু আমি মানব ইতিহাসের যেটুকু পড়েছি, সদ্য সেদিন দেশের গতিধারা থেকে পাল্টে গিয়ে কতটুকু কোন দেশ এগোতে পেরেছে আমি জানি না। হয়তো সেলিম ভাইয়ের কথা মতো আমাকে আরেকবার মানব ইতিহাস বা স্বাধীনতার ইতিহাসগুলো পড়তে হবে। শুভরাত্রি।